নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেল ফিল্মসারে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি রহস্য রোমাঞ্চ সিরিজ ইন্সপেক্টর নলিনীকান্ত এক্সপ্লেন করে শোনাবো তোমাদের। এই সিরিজটিতে রজতাভ দত্তের অভিনয় জাস্ট অতুলনীয়। আমরা রজতাভ দত্তকে নানান রকম নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখেছি, এই সিরিজটিতে তাকে আমরা একজন বড় গোয়েন্দা চরিত্রে দেখতে পাবো এবং দুর্ধর্ষ বুদ্ধিমত্তার দ্বারা কিভাবে তিনি এই কেসটিকে সলভ করছেন সেটিও আমরা দেখতে পারবো। তো বন্ধুরা, অবশ্যই এই রজতাভ দত্তের অভিনয়টি দেখবার জন্য একবার হলেও এই সিরিজটিকে দেখে নিও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার এক্সপ্লেনেশন, তাহলে অবশ্যই আমার চ্যানেল ফিল্ম স্যারকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবার অনুরোধ করব। তাহলে চলো শুরু করা যাক। সিরিয়াল অভিনেত্রী নিশা বড় পর্দায় ডেবিউ করার জন্য একটা বড় সুযোগ এসেছে, কিন্তু প্রডিউসারের নোংরা ইঙ্গিতে সে সুযোগ প্রত্যাখ্যান করলো নিশা। সাথে সাথে সিনেমায় অভিনয় করার এতদিনের ইচ্ছা তার ভেঙে চুরমার হয়ে গেল, কেননা প্রডিউসার একজন নামকরা ব্যক্তি। এর ফলে তার প্যানিক হতে আরম্ভ করলো। মাঝে মাঝেই নিশার সুগার ফল করে, তাই তাকে ইনসুলিন নিতে হয়। সেটা নেবার পর নিশা ফোন করলো বিখ্যাত প্রস্থেটিক সার্জারি এক্সপার্ট ডক্টর আদিত্য সেনকে। বারবার ফোন করার পরও কেউ ফোন রিসিভ করলো না, কেননা ওদিকে ডক্টর সেন তার 15 বছরের বিবাহবার্ষিকী উদযাপন করছেন তার স্ত্রী শর্মিলা সেনের সাথে। বাড়িতে প্রচুর লোকজন, এমনকি ডক্টর সেনের প্রাণের উকিল বন্ধু শেখরও সেখানেই রয়েছে। আদিত্য সেন তার ফোনটা টেবিলে রেখে বাথরুমে গেছিল। তখন ফোনে নিশার নামটা দেখলো তার বউ শর্মিলা। বাথরুম থেকে আদিত্য বেরোলে তারাই হেসে হেসে কেক কাটলো বটে, কিন্তু শর্মিলা তারপর একটু আলাদা করে আদিত্যকে নিয়ে গিয়ে ফোনটা দেখিয়ে বলল, তুমি আমাকে এভাবে আর কতদিন ঠকাবে আদিত্য? আদিত্য বলল, ও জাস্ট আমার একজন পেশেন্ট। শর্মিলা বলল, কোন পেশেন্ট এতবার করে ফোন করে বলতে পারো? আদিত্য বলল, এসব নিয়ে আমরা একটু পরে কথা বলি, তুমি কি গিফট নেবে সেটা আগে বলো। শর্মিলা বলল, ওই মেয়েটাকে অ্যাপিয়ার করে দাও, সেটাই হবে আমার গিফট। ওদিকে নিশা বারবার ফোনে না পেয়ে চলে গেল আদিত্যর বাড়ি। আদিত্যর ফ্ল্যাটের নিচে গাড়িতে অপেক্ষা করছিল। একটু বেশি ড্রিঙ্ক নেওয়ার ফলে শর্মিলার শরীরটা বেশ খারাপ লাগায় সে ঘুমোতে চলে গেল। আদিত্য নিচে নেমে এসে গাড়ির ভিতরে ঢুকে রেগে গিয়ে বলল, কেন বারবার ফোন করছো তুমি নিশা? কেন আমার বাড়িতে চলে এসেছো এভাবে? জানো না আজ আমার বিবাহ বার্ষিকী? নিশা বলল, আমার খুব ভয় করছিল, খুব একা লাগছিল। এভাবে আমাকে আর কতদিন একা থাকতে হবে বলতে পারো? তুমি কবে থেকে আমার সাথে থাকবে? আদিত্য বলল, আমরা খুব শিগগিরই একসাথে থাকবো, তোমরা চিন্তা করো না। এখন আমাকে যেতে হবে, নইলে শর্মিলা সন্দেহ করবে। আর আমার মাথায় একটা প্ল্যান এসেছে, পরে তোমার সাথে ডিসকাস করব। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে এলো শর্মিলা আর কতগুলো মেসেজ দেখিয়ে বলল, বুঝতেই পারছো তোমাদের এই ডক্টর আর পেশেন্টের ইকুয়েশনটা আমি জানি। আমি 3 মাস 12 দিন ধরে তোমাদের এই মেসেজগুলো চেক করছি। আজ আমার জন্যই তুমি এই এত বড় পজিশনে আছো, এত নাম, এত টাকা, এত প্রভাব প্রতিপত্তি। আমি না থাকলে দুটো নুন ভাত জোগাড় করার ক্ষমতাও তোমার ছিল না। সেই তুমি কেন আমাকে বিট্রে করছো? আমি যদি তোমার বিরুদ্ধে ডিভোর্স ফাইল করি, তুমি রাস্তায় গিয়ে দাঁড়াবে। তাই যত জলদি পারো ওই মেয়েটাকে তোমার জীবন থেকে, দরকার হলে এই পৃথিবী থেকে সরাও। এরপর আদিত্য গেল নিশার বাড়ি, গিয়ে বলল, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। এরপর আমরা দেখতে পাই বাড়িতে ফিরে এসে আদিত্য শর্মিলার কাছে ক্ষমা চাইল। বলল, আজ আমি ওর সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে এসেছি। প্লিজ শর্মিলা, সব ভুলে যাও। একটা প্ল্যাটিনামের উপর হিরে বসানো আংটি নিয়ে এসেছে শর্মিলার গিফট হিসাবে। সেটা পরিয়ে দিয়ে আদিত্য বলল, আগামী পরশু আমার এখানে একটা সেমিনার আছে, সেটাতে আমরা দুজনেই যাব। তারপর 11টার ফ্লাইটে মুম্বাই, সেখানেও আরেকটা সেমিনার আছে। আর তারপর সেখান থেকে সোজা গোয়া। আজ থেকে আমাদের জীবনে আর কেউ থাকবে না। শর্মিলার কোনো সন্তান নেই,
সেটা নিয়েও শর্মিলা সবসময় চিন্তিত থাকে। যাই হোক, সেই সময় তাদের বাড়ির কাজের মেয়ে রুমা তাদেরকে কফি দিতে এসে শর্মিলার হাতে ওই হীরের আংটিটা দেখলো। পরদিন সকাল 11:30 নাগাদ কাজের মেয়ে রুমা চলে গেল। শর্মিলা বাইরে যাবার জন্য ব্যাগ প্যাকিং করছে। আদিত্য এসে বলল, তোমার গাড়িটা একটু নিয়ে বেরোচ্ছি, আমার গাড়িটা সার্ভিসিং করতে দিয়েছি। যাবার সময় আদিত্য সিকিউরিটি গার্ডকে বলল যে আমার একটা পার্সেল আসবে, আমি বাড়িতে থাকবো না, ওটা রেখে দিও। এরপর রাত্রেবেলা একটা ভালো কালো রঙের ড্রেস পরে শর্মিলা রেডি হচ্ছে। আদিত্য এসে বলল, তোমায় খুব সুন্দর দেখাচ্ছে, একটা সেলফি নি। সেলফিটা নেবার পর আদিত্য বলল, এবার আমি একটু এডিট করে পোস্ট করব এটা। এরপর বাইরে গিয়ে হাতে গ্লাভস পরে এসে আদিত্য সামনে গিয়ে গলাটা টিপে ধরল শর্মিলার, যতক্ষণ না তার শেষ নিঃশ্বাস বের হচ্ছে। শর্মিলাকে মেরে ফেলার পর বেশ খুশি আদিত্য। চারধারে দামি দামি জিনিসপত্র ভেঙে ফেলতে শুরু করলো। তারপর আলমারি খুলে ভিতর থেকে জামা প্যান্ট সব বের করে এদিক ওদিক ছুঁড়ে ফেললো। তারপর বের করলো দুটো গয়না ভর্তি বাক্স। এরপর সেই শর্মিলার নিয়ে যাওয়া গাড়ি করে সেখানে এলো নিশা। সাথে হুবহু শর্মিলার কালো রঙের ড্রেসটার মতো একটা ড্রেস সে নিয়ে এসেছে। এসে শর্মিলার মৃতদেহ দেখে প্রথমে ভয় পেয়ে গেল। সেই সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আদিত্য দরজা খুলে দেখল ধোপা রামশরণ এসেছে কাপড় চোপড় নিতে। আদিত্য বলল, আজ নয়, কাল সকালে আসবে। আর শোনো, আমরা 7 দিন থাকবো না, কাপড়গুলো তারপর ডেলিভারি দেবে। কাল দরজায় লন্ড্রি ব্যাগ রাখা থাকবে, ওখান থেকেই নিয়ে যেও। এরপর নিশাকে ওই কালো রঙের ড্রেসটা পরিয়ে শর্মিলার জুতোর মতো একজোড়া জুতো পরিয়ে তারা সেমিনারে গেল। শর্মিলার মৃতদেহ তখন ঘরেই। সেমিনারে গিয়ে গাড়ি থেকে নেমে দুজনে একটা ঝগড়ার নাটক করলো। প্রচন্ড বৃষ্টি পড়ছিল, তাই সেখানে নিশার মাথায় ছাতা থাকার কারণে কেউ ভালোভাবে বুঝতেই পারলো না যে ও শর্মিলা নয়। এরপর নিশা বাড়ির চাবিটা আদিত্যর কাছ থেকে চেয়ে নিয়ে সোজা বাড়ি চলে গেল। সবাই চোখে যা দেখলো তাই বিশ্বাস করলো। ওদিকে নিশা গাড়ি নিয়ে ফিরে এলো আদিত্যর ফ্ল্যাটে। সেখানে শর্মিলার কালো পোশাকটা খুলে লন্ড্রি ব্যাগে ঢুকিয়ে দিল। কিন্তু সেই সময় একটা ফোন আসায় শর্মিলার স্কার্ফটা রেখে ফেললো তার নিজের ভ্যানিটি ব্যাগে। এরপর লন্ড্রি ব্যাগটা ফ্ল্যাটের দরজার বাইরে রেখে দিয়ে বোরখা পরে নিশা বেরিয়ে গেল। পরদিন সকালে রামশরণ লন্ড্রি ব্যাগ নিয়ে দেখলো যে শর্মিলা দেবীর ফ্ল্যাটের দরজাটা খোলা রয়েছে। ম্যাডাম ম্যাডাম করে ডাকতে ডাকতে ভিতরে ঢুকেই শর্মিলার বডি দেখে ভয়ে দৌড়ে পালালো রামশরণ। এবার এই কেসের ইনভেস্টিগেট করতে সেখানে উপস্থিত হলো লালবাজারের ইন্সপেক্টর নলিনীকান্ত কুণ্ডু, সাথে তার অ্যাসিস্ট্যান্ট মুস্তাক। পুলিশ ততক্ষণে চলে এসেছে, ফরেন্সিক টিমও চলে এসেছে, ক্রাইম স্পট চিহ্নিত করা হয়েছে। এখানে আমরা জানতে পারি যে শর্মিলা এখনো মারা যায়নি, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, সে কোমায় আছে। মুস্তাক বারবার শর্মিলার স্বামী আদিত্য সেনের সাথে কন্ট্যাক্ট করবার চেষ্টা করছে। পুলিশ বাড়ির পরিস্থিতি দেখে বলল, মনে হয় ডাকাতির কেস, কেননা চারিদিকে জিনিসপত্র ছড়ানো রয়েছে, আলমারির তালাও ভাঙা। এখন কি চুরি গেছে তা মিস্টার সেন না এলে বোঝা যাবে না। ইন্সপেক্টর নলিনীকান্ত মুস্তাককে বলল, এই আবাসনের লোকজনদের একটু জড়ো করো, কে কি দেখেছে সেগুলো জেরা করতে হবে। এরপর অফিসার নলিনীকান্ত ফরেন্সিক হেডের সাথে কথা বলে জানতে পারল যে গলা চেপে মারার চেষ্টা করেছে সেই ক্রিমিনাল শর্মিলা দেবীর কোনো পরিচিত লোক, বাইরের কেউ নয়। কারণ বাইরের কেউ হলে গলাটা পিছন দিক থেকে চেপার চেষ্টা করত, এখানে গলাটা সামনের দিক থেকে চেপা হয়েছে। নিশ্চয়ই পরিচিত কেউ, যাকে যাকে শর্মিলা দেবী তার কাছে আসতে দিয়েছিল। এই ইনফরমেশনটা দেবার জন্য অফিসার তাকে ধন্যবাদ জানালো। অফিসার দেখলো বাড়ির চাবি রাখার জায়গায় চাবিগুলো নেই, চাবিগুলো রয়েছে শর্মিলা দেবীর ভ্যানিটি ব্যাগে। বাড়ির কাজের মেয়ে রুমাকে প্রথমেই ডাকা হলো। সে বলল, স্যার, আমি তো সকাল 11টায় চলে যাই প্রতিদিন,
তবে কাল ছাতাটা নিতে ভুলে গেছিলাম বলে ফিরে এসেছিলাম। দেখি দরজাটা খোলা। ভিতরে গেলে আমি দিদির আওয়াজ শুনতে পাই। দিদি বাথরুমে ছিল, গান করছিল। আমি ছাতাটা নিয়ে চলে যাই। অফিসার জানতে চাইলো যে দরজা খোলা ছিল কেন। রুমা বলল দিদির খুব ভুলো মন, তাই মাঝে মধ্যেই দরজা দিতে ভুলে যায়। অফিসার বলল ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল। রুমা বলল ভালোই, এই তো সেদিন একটা হীরের আংটি গিফট করলো বৌদিকে। কিন্তু দিদি মাঝের মধ্যে রেগে গিয়ে খুবই চেঁচামেচি করতো দাদাবাবুকে। বলতো দাদাবাবুর এত প্রতিপত্তি, টাকা পয়সা সবই নাকি তার জন্য। মাঝে মাঝে বিচ বলে গালাগালিও করতো। সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে জানতে পারলো যে একটা পার্সেল আসার কথা ছিল। এরপর নাইট গার্ড নীলু বলে একজন সিকিউরিটি গার্ড এসে বলল সেদিন ফেরার সময় ম্যাডাম গাড়িতে দুবার হর্ন বাজিয়েছিলেন, যেটা তিনি কখনো করতেন না। গেট খুলতে যেতে দেরি হলেও তিনি বারই হর্ন বাজাতেন। ঠিক সেই সময় মুস্তাক মিস্টার সেনকে ফোনে পায়। অফিসার নলিনী কুণ্ডু মিস্টার সেনকে ফোনে বলে যে আপনার বাড়িতে একটা ডাকাতি হয়েছে। আদিত্য বলল ও আর? অফিসার কুণ্ডু বলল আর আবার কি? আরো কিছু হবার কথা ছিল নাকি? আদিত্য থতমত খেয়ে বলল না, মানে আমার স্ত্রী শর্মিলা, সে কেমন আছে? অফিসার বলল একটু চোট পেয়েছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। আর আপনার ফ্লাইটের নাম আর কখন ঢুকেছেন কলকাতায় সেটা এই ফোন নম্বরে বলে দেবেন। পরদিন সকালে আদিত্য বাড়িতে ফিরলে অফিসার কুণ্ডুকে দেখে বলল কি করে এসব হলো বলুন তো? এখন তো মনে হচ্ছে কলকাতার বাইরে না গেলেই হতো। আই ফিল গিল্টি। অফিসার বলল ঘরে গিয়ে দেখে নিন কি কি খোয়া গেছে, আদৌ কিছু খোয়া গেছে কিনা, তারপর হাসপাতালে যাবেন। আলমারি দেখে আদিত্য বলল এখানে দুটো গয়নার বাক্স ছিল, সেগুলো নেই। আর অফিসার বলল আচ্ছা ডাকাতগুলো গয়নার বাক্সগুলো কেন নিয়ে গেল বলুন তো? আদিত্য বলল ওগুলো দামি চন্দন কাঠের বাক্স ছিল, তাই হয়তো নিয়ে গিয়েছে। অফিসার বলল বাক্স সমেত গয়নাগুলোর ওজন কত হবে বলে আপনার মনে হয়? আদিত্য বলল 5-6 কেজি হবে। অফিসার বলল আচ্ছা সেদিনকার সেই প্ল্যাটিনামের আংটিটাও কি ওরই মধ্যে ছিল? আদিত্য বলল সেটা আমি বলতে পারবো না। এরপর ওরা গেল হসপিটালে শর্মিলাকে দেখতে। ডক্টর সুমন মুখার্জি বলল যে কোনো রেসপন্স নেই, একটা সার্টেন টাইম পর্যন্ত ওর মাথায় অক্সিজেন পৌঁছায়নি, তাই মাথার একটা পাশ ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে আমরা অবশ্যই চেষ্টা করছি। অফিসার বলল যদি ওনার জ্ঞান ফিরে বা অন্য কোনো রকম খবর থাকে সবার আগে আমাকে জানাবেন। ওদিকে নিউজে শর্মিলার মৃত না হওয়ার খবরটাই নিশার হাত পা কেঁপে উঠল। আবার প্যানিক অ্যাটাক হলো। সাথে সাথে ফোন করলো আদিত্যকে। আদিত্য ওদের জন্য দুটো আনস্মার্ট ফোন কিনেছিল, শুধুমাত্র ওদের দুজনার কথা হওয়ার জন্য। অফিসার আদিত্যর অ্যাপয়েন্টমেন্টের সিসিটিভি ফুটেজগুলো দেখলো, যেখানে দেখা যাচ্ছে সেন দম্পতি 11টার সময় বাড়ি থেকে বেরোলো প্রথমবার। 1:30 নাগাদ একটা ক্যাবে করে আদিত্য ফিরে আসে একাই। রাত 7:30টায় শর্মিলা তার গাড়ি করে বাড়ি ফিরে। গাড়িটা আবার 8:30টার সময় বেরিয়ে যায় এবং ফাইনালি আবার ঢোকে 10:12 নাগাদ। অফিসার কুণ্ডু মুস্তাককে বলল সেদিনের নাইট গার্ড এসেছে কিনা খবর নাও তো। মুস্তাক ফোন করে বলল এসেছে স্যার, সানি এসেছে। বাইকে করে সেখানে গিয়ে অফিসার কুণ্ডু সানিকে জিজ্ঞেস করলো সেদিন 11টার সময় গাড়িতে করে বেরোনোর সময় গাড়িতে কি শর্মিলা দেবীও ছিলেন? সানি বলল মনে হয় ছিল, কেননা সেদিন একটা পার্সেল আসবে বলে স্যার আমাকে সেটা নিতে বলেছিল। মুস্তাক বলল এসেছিল পার্সেলটা? সানি বলল না স্যার, পার্সেল তো আসেনি। অফিসার বলল ম্যাডাম সেদিন স্যারের পাশে বসেছিল কিনা দেখোনি? সানি বলল 1 বছর আগে ম্যাডামের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকেই তিনি আর সামনের সিটে বসতেন না। মুস্তাক বলল স্যার সেদিন রুমা কেন বলল যে ছাতা ফেরত নিতে আসার সময় সে ম্যাডামকে দেখেছে? অফিসার বলল ওখানেই তো খটকাটা লাগছে, চলো আরেকবার কথা বলি, তবেই কতগুলো জট খুলবে।
রুমাকে ডেকে আবার জিজ্ঞেস করা হলো। সে বলল, আমি দেখিনি তো স্যার, শুনেছিলাম বৌদি বাথরুমে ছিলেন, কলের আওয়াজ পাচ্ছিলাম। অফিসার বলল, ফ্ল্যাটের দরজা কি এমনি খোলা থাকতো? রুমা বলল, হ্যাঁ, কোনো কোনো দিন খোলা থাকতো, আমি আওয়াজ দিয়ে ভিতরে ঢুকতাম। অফিসার বলল, সেদিন আওয়াজ দিলে না কেন? রুমা ঢোক গিলে বলল, তাড়াহুড়োয় মনে ছিল না স্যার। অফিসার বলল, এর আগেও কি এরকম আওয়াজ না দিয়ে ঢুকেছিলেন? কোনো কিছুই লুকোবেন না, তাহলেই ফাঁসবেন। রুমা বলল, আসলে বৌদির কাছে প্রায় একটা লোক আসতো, বৌদির থেকে একটু ছোটই হবে। অনেক লোকই আসতো, কিন্তু ওই লোকটা বেশি আসতো। অফিসার বলল, শেষ কবে এসেছিল? রুমা বলল, 8-9 মাস আগে। কি করতো লোকটা? রুমা বলল, এমনি একদিন না আওয়াজ করে ঢুকে পড়ায় আমি ওদের দুজনকে প্রচন্ড খারাপ অবস্থায় দেখে ফেলেছিলাম স্যার। আমাকে দেখে বৌদি শোবার ঘরের দরজাটা দিয়ে দিয়েছিল, তারপর লোকটা বেরিয়ে চলে গেল। এজন্য আমি সেদিন খুব বকাও খেয়েছিলাম। অফিসার বলল, ঠিক আছে, তুমি যাও। নিশা ফোন করলে আদিত্য বলল, পুলিশ সব এভিডেন্স নিয়ে গেছে, আমি যেন ওদের পাওয়ার জন্য কিছু এভিডেন্স ছেড়ে রেখেছি। নিশা বলল, আমার মনে হচ্ছে শর্মিলার জ্ঞান ফিরে আসবে। আদিত্য বলল, আমি একজন ডক্টর নিশা, আমি বলছি ও আর কোনো দিন রেসপন্ড করবে না, তুমি কোনো চিন্তা করো না। সেই সময় আদিত্যের বাড়ি এলো অফিসার নলিনীকান্ত। আদিত্য বলল, বলুন। অফিসার বলল, আসলে হিসেবটা কিছুতেই মিলছে না, মোটিভটা বুঝতে না পারা অবধি আমার নিস্তার নেই। আচ্ছা, সেদিন সকাল 11টার সময় কোথায় বেরিয়েছিলেন? শর্মিলা দেবী কি সাথেই ছিল? আদিত্য বলল, হ্যাঁ, আমরা শপিং করতে বেরিয়েছিলাম। তাহলে নিজের গাড়িটা নিয়ে গেলেন না কেন? আদিত্য বলল, ওটা সার্ভিসিং করতে দেওয়া আছে। অফিসার এবার বলল, আচ্ছা, আপনার বউয়ের সাথে কি কারোর অ্যাফেয়ার ছিল? আদিত্য তাকালে অফিসার বলল, আসলে বুঝতে পারছি না, ডাকাতির জন্য মার্ডার না মার্ডার করার জন্য ডাকাতির প্ল্যানটা হয়েছিল। এরপর অফিসার সেদিনের সেমিনারটা কোথায় হয়েছিল জানতে চাইলে আদিত্য বলল, গ্রিনউড। সেখানে আমার সাথে শর্মিলার একটা ঝামেলা হওয়ায় ও ফিরে এসেছিল সেদিন। আচ্ছা অফিসার, আপনি কি আমাকে সন্দেহ করছেন? অফিসার বলল, এটা আমাদের কাজ, আমাদের সবাইকেই সন্দেহ করতে হয়। যাবার পথে মুস্তাক বলল, সেদিন সেমিনারে শর্মিলা দেবীর কস্টিউমটা পাওয়া যাচ্ছে না। অফিসার কুন্ডু বলল, ওটা তো ধোপার বাড়িতে। এরপর গ্রিনউডে গিয়ে মিস্টার সাধুর সাথে কথা বলে জানতে চাইলেন সেদিন ফ্রন্ট ডেস্কে কে ছিলেন, তাকে ডাকুন। আর সেদিন যে ডাক্তাররা এসেছিল তাদের নাম আর ফোন নাম্বারগুলো পাওয়া যাবে কিনা সেটাও জিজ্ঞেস করলো ইন্সপেক্টর কুন্ডু। একজন এলে তাকে মোবাইলে একটা ফটো দেখিয়ে জিজ্ঞেস করলো, এদের সেদিন দেখেছিলেন? এরপর ওরা সেদিনকার সিসিটিভি ফুটেজগুলো দেখলো, কিন্তু সেদিনের বৃষ্টি আর ছাতার জন্য কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছিল না। মুস্তাক অফিসার কুন্ডুকে জিজ্ঞেস করলো, স্যার, আপনার কি মনে হচ্ছে সেদিন আদিত্যর সঙ্গে শর্মিলা ছিল না অন্য কেউ এসেছিল? অফিসার বলল, হ্যাঁ, হতেও তো পারে। তখন ডক্টর মুখার্জি ফোন এলো। সে বলল যে শর্মিলা দেবীর জ্ঞান ফিরে এসেছে। তৎক্ষণাৎ সেখানে গেল ইন্সপেক্টর নলিনী কুণ্ডু। আদিত্যও সেখানে পৌঁছে গেছে। অফিসার শর্মিলাকে জিজ্ঞাসা করলো যে, বলুন তো, সেদিন আপনাকে যে মারবার চেষ্টা করেছিল সে কি এখানেই আছে? শর্মিলা হালকা করে চোখ খুলে তাকালো। সবই ঝাপসা এখন তার কাছে। শুধুমাত্র আদিত্যর দিকে তাকাতেই চোখগুলো বড় বড় হয়ে উঠল। তারপর চোখগুলো স্থির হয়ে গেল। ডক্টর বললেন, সি ইজ নো মোর। এবার শর্মিলার বডি পোস্টমর্টম করতে পাঠানো হলো। আদিত্য আবার খুব ভেঙে পড়ার ভান করল। সেটা দেখে অফিসার কুন্ডু বলল, বেঁচে গেলেন। আদিত্য বলল, কি মিন করতে চাইছেন আপনি? অফিসার বলল, না মানে শর্মিলা দেবী বেঁচে গেলেন। বেঁচে থাকলে অনেক যন্ত্রণা ভোগ করতে হতো হতো তো, তাই মরে গিয়ে তিনি বেঁচে গেলেন। সেখানে চলা টিভিতে এয়ারপোর্টের লাগেজ দেখতে পেয়ে মুস্তাককে সেখানে পাঠালো অফিসার কুন্ডু। পরদিন সকালে আবার অফিসার কুন্ডু গেল আদিত্যর বাড়ি।
গিয়ে বলল, আপনি যখন মুম্বাই গেলেন তখন আপনার কাছে একটা ট্রলি ব্যাগ ছিল, যার ওজন ছিল 17 কেজি, 400 গ্রামের মতো। কিন্তু ফিরে আসার সময় আপনার ট্রলি ব্যাগের ওজন 4 কেজির মতো কমে গেল কেন বলুন তো? আদিত্য বলল, আমার সাথে 5টা মেডিকেল জার্নাল ছিল। অফিসার বলল, আচ্ছা, রুমে বসেই সেগুলো পড়ছিলেন তাই তো? খোঁজ নিলে নিশ্চয়ই সেগুলো পেয়ে যাব। আদিত্য বলল, না, পুল সাইডে বসে পড়ছিলাম। আপনার ফোন আসায় ওখানেই সেগুলো ফেলে এসেছি। এরপর সেখান থেকে অফিসার বেরিয়ে গিয়ে কিছুটা এগিয়েই দেখলো একটা গাড়িতে নিশা অপেক্ষা করছে আর আদিত্যকে ফোন করছে। আদিত্য ফোন পেয়ে নিশার দিকেই যাচ্ছিল, কিন্তু অফিসার কুন্ডুকে দেখতে পেয়ে এড়িয়ে অন্যদিকে চলে গেল। মুস্তাক এসে খবর দিল, সেদিন সিসিটিভি ফুটেজে আমরা দেখলাম শর্মিলা দেবীর মাথায় একটা স্কার্ফ ছিল, কিন্তু রামচরণ আমাদেরকে যে জামা কাপড়গুলো দেখালো সেখানে স্কার্ফটা মিসিং। অফিসার কুন্ডু বলল, আমাদের একবার অফিসে যেতে হবে, অঙ্ক মেলাতে হবে। এরপর নলিনী কুন্ডু গেল আদিত্যর চেম্বারে, গিয়ে বলল, শর্মিলা কোনোদিনই মা হতে পারবে না। ওর যে একটা ইউট্রাস বাদ গেছিল, পোস্টমর্টেম রিপোর্টে জানতে পারলাম। কবে হয়েছিল সার্জারিটা? আদিত্য বলল, 5 বছর আগে। অফিসার বলল, আর শর্মিলার গাড়ি অ্যাক্সিডেন্টটা? আদিত্য বলল, সেটা 1 বছর আগে। আদিত্য বলল, আপনি আবার কি মনে করতে চাইছেন বলুন তো? অফিসার বলল, না, আসলে এগুলো থেকেই তো বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো তৈরি হয়। আপনার স্ত্রীর বোধহয় একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, আর ছেলেটি বোধহয় আপনার থেকে অনেক ছোট। আদিত্য বলল, এসব কে বলেছে আপনাকে? অফিসার বলল, সেটা তো বলা যাবে না, সিক্রেট। সেখান থেকে বেরিয়ে রিসেপশনে গিয়ে অফিসার দেখলো যে নিশা সেখানে বসে রয়েছে। অফিসার কুন্ডু তার কাছে গিয়ে পুলিশের পরিচয় দিতেই নিশা খানিকটা ঘাবড়ে গিয়ে তাকে এড়িয়ে সেখান থেকে সোজা চলে গেল আদিত্যর কাছে। আদিত্য রেগে গেল ওকে, নিশার ওপর, ওর চেম্বারে নিশাকে দেখে, কেননা ওর চেম্বারে ও কখনোই নিশাকে আসতে দিতে চায় না। যাবার সময় গাড়ি থেকে মুস্তাককে নামিয়ে গ্রিন উডে চলে যেতে বলল, আর সিসিটিভি ফুটেজ দেখে সেদিনে শর্মিলার গাড়িটা ঠিক কোথায় দাঁড়িয়েছিল সেটা দেখতে বলল অফিসার। আর নিজে গেল একবার এভিডেন্স রুমে। সেখানে শর্মিলার জুতো জোড়া বের করে মুস্তাককে ফোন করলো। মুস্তাক বলল, হ্যাঁ স্যার, যেখানটায় শর্মিলার গাড়ি দাঁড়িয়েছিল সেখানটা পুরো কাদা, কিন্তু অফিসার দেখলো যে শর্মিলার জুতোয় এক ফোঁটাও কাদা নেই। এবার আদিত্য যায় উকিল বন্ধু শেখরের কাছে, সেই যে মার্ডারটা করাতে আদিত্যকে সাহায্য করেছিল। আদিত্য শেখরকে বলল, এই ইন্সপেক্টর কুন্ডু লোকটাকে যতটা বোকা ভেবেছিলাম ততটা কিন্তু নয়। শেখর বলল, খুব সাবধান, কুন্ডু একজন আন্ডারকভার এজেন্ট ছিল এক সময়। গোর্খাল্যান্ডের একটা বড় মিলিটারি গ্রুপকে সে একা হ্যান্ডেল করেছিল। খুব ধূর্ত লোকটা। নলিনী কুন্ডু কোনো অর্ডিনারি ইন্সপেক্টর নয়। ওকে ঘেটেছ তো ফেসেছ। নিশা যেন নলিনী কুন্ডুর সামনে না পড়ে। ওদিকে অফিসার কুন্ডু এবং মুস্তাক একটা পাইস হোটেলে খেতে বসেছে। নলিনী কুন্ডু বলল, তোমরা সোশ্যাল মিডিয়ায় তো এত অ্যাক্টিভ থাকো, দেখো তো শর্মিলার কোনো প্রোফাইলটা দেখতে পাও কিনা। মুস্তাক শর্মিলার ইনস্টাগ্রাম প্রোফাইলটা খুললে দেখা গেল 1 বছর আগে একটা নীল রঙের কারের সামনে দাঁড়িয়ে শর্মিলা একটা পোস্ট করেছে। এই গাড়িটার শোরুমে যেতে বলল মুস্তাককে। শোরুমে গিয়েই ওই গাড়িটার ইন্স্যুরেন্স কে করেছিল সেটা জানতে গেল। ওদিকে নিশার মেকআপ রুমে গিয়ে হাজির নলিনী কুণ্ডু। গিয়ে সরাসরি বলল, শর্মিলাকে কে মেরেছে সেটা আপনিও জানেন, আমিও জানি, সেটা আপনার মুখ থেকে শুনতে চাইছি। নিশা বলল, কি এসব ভুলভাল বলছেন বলুন তো? অফিসার বলল, দেখুন, আমরা তো খুনিকে ধরবই। আপনি যদি স্বীকার করে ফেলেন তাহলে শাস্তি খানিকটা হলেও কমবে, আর তা যদি না করেন, তখন যদি আমরা ধরি তখন লম্বা কেস খাবেন। নেশা বলল, ভয় দেখাচ্ছেন? জোর করে আমার পেট থেকে কথা বের করতে চাইছেন? অফিসার বলল, তাহলে স্বীকার করছেন যে আপনার পেটে অনেক কথা আছে? দেখুন ম্যাডাম, পুলিশের ট্রেনিং সবসময় আমাদের সাইকোলজি, ল্যাঙ্গুয়েজ এসব শেখানো হয়।
সেই ট্রেনিং আমায় বলে দিচ্ছে যে আপনার সাথে ডক্টর আদিত্য সেনের একটা ইন্টিমেট সম্পর্ক আছে। ওদিকে মুস্তাক গাড়ির শোরুমে গিয়ে শর্মিলার কন্ট্যাক্ট লিস্ট চেক করে জানতে পারল যে শর্মিলার গাড়িটার যে ইন্স্যুরেন্স করিয়েছিল তার নাম দেবজিৎ পাল। আরেকটা ইন্টারেস্টিং পার্ট হলো যে লোকটা 2 মাস আগে পর্যন্ত দেবজিৎ পালের সঙ্গে শর্মিলার রেগুলার কন্ট্যাক্ট ছিল এবং যেদিন শর্মিলাকে মারার চেষ্টা করা হয় তার ঠিক 7 দিন আগেও শর্মিলার সঙ্গে দেবজিতের আরেকবার কথা হয়েছিল। অফিসার নলিনী কুণ্ডু মুস্তাককে বলল যে নিশা যে স্টুডিওটায় রয়েছে সেখানে চলে যাও এবং তাকে নজরে রাখো, কেননা নিশা বেশ ভয় পেয়েছে, একবার হলেও আদিত্যর সাথে দেখা করবে। দেবজিৎ পালকে ইন্ট্রোগেট করার জন্য ডাকা হলো। অফিসার জিজ্ঞাসা করলো, আচ্ছা শর্মিলার গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটার কোনো ক্লেম হয়নি কেন? ইন্স্যুরেন্সটা তো আপনিই করিয়েছিলেন। দেবজিৎ বলল যে বিষয়টা আমিও ভেবেছিলাম, এত দামি একটা গাড়ি ক্লেম করলে প্রায় পুরো টাকাটাই চলে আসতো। সেই জন্য আমি ম্যাডামকে ফোনও করি। উনি তখন হসপিটালাইজড ছিলেন, তাই ওনার হাজব্যান্ড ডক্টর সেন ফোনটা ধরেছিলেন। উনি বললেন যে এই ইন্স্যুরেন্সের ব্যাপারটা ওনার ফ্যামিলি লয়ার হ্যান্ডেল করছে। এর 3-4 মাস পর আমি দেখি তখনও ক্লেমটা করা হয়নি। তখন আমার একটা খটকা লাগে। আমি আবার ম্যাডামকে ফোন করি। উনি বললেন যে দেখা করার জন্য। আমরা প্রথম একটা ক্যাফেতে দেখা করেছিলাম। উনি এত বড়লোক হওয়ার পরেও ওনার ব্যবহার আমাকে অ্যাট্রাক্ট করে। এভাবেই আমরা কাছাকাছি চলে এসেছিলাম। এরপর আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে গাড়িটা ডাম্প করা হয়েছে। সেটার খোঁজও আমি পেয়েছিলাম। গাড়িটার ব্রেকের তার লুজ ছিল। নতুন গাড়িতে কি করে ব্রেকের তার লুজ থাকতে পারে সেটা আমাকে ভাবাচ্ছিল। আমি ম্যাডামকে বলি। ম্যাডাম আমাকে সমস্ত ডিটেলসটা একটা পেন ড্রাইভে দিতে বলেছিলেন। অফিসার বলল, আপনার কি মনে হয় কে করতে পারে এই কাজটা? দেবজিৎ বলল, মিস্টার সেন। শর্মিলা তার হাজবেন্ডকে বিশ্বাস করতো না, তাই নজর রাখা শুরু হয়েছিল। ফোন ঘেটে কিছু একটা তথ্য পেয়েছিলেন বোধহয়। ওনাদের ঘুরতে যাবার একটা প্ল্যান ছিল। শর্মিলা সেখানেই সমস্ত এভিডেন্স নিয়ে ওনাকে কনফার্ম করবার কথা বলেছিলেন। অফিসার বলল, মুস্তাককে পাঠিয়ে দেব আপনার কাছে। ওই ডাম্প গাড়িটা কোথায় আছে ওকে বলে দেবেন। মুস্তাক অফিসারকে খবর দিল যে গাড়িটা যেখানে ছিল সেখানে এখন আর নেই, রিসেন্টলি সরানো হয়েছে। অফিসার বলল, যে উকিল কার ইম্পাউন্ড করেছিল তার নাম্বারটা আমায় পাঠাও। এরপর নিশা আদিত্যের সাথে দেখা করে বলল, ওরা আমাকে ফলো করছে। আমি শিওর মুস্তাক, এটা আদিত্য একার প্ল্যান নয়। শেখর যদি এর পিছনে না থাকতো তাহলে কখনোই এত সহজে আদিত্য প্ল্যানটা এক্সিকিউট করতে পারতো না। মুস্তাক বলল, স্যার আমাদের কাছে যা এভিডেন্স আছে তাতে করে কোনো স্ট্রং কেস দাঁড় করানো যাবে না। অনেকটাই তার মধ্যে আপনার অ্যাজামশন রয়েছে। অফিসার বলল, একজনই আছে সেই রকম, কিন্তু তাকে বাঁধতে হবে। সে হলো নিশা। আমার একটাই চিন্তা, এবার ওরা নিশাকে না মেরে ফেলে, কারণ ওদের প্ল্যানের একমাত্র উইকনেস হলো নিশা। এরপর ইন্সপেক্টর নলিনী কুণ্ডু যায় উকিল শেখরের চেম্বারে। বলে, আপনি তো আদিত্যর ক্লাসমেট। আচ্ছা শর্মিলার একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই গাড়িটা এম্পাউন্ড করার পর আপনি পার্সোনাল প্রভাব খাটিয়ে ওটাকে ছাড়িয়ে নেন। ওই গাড়িটা এখন কোথায় আছে? শেখর বলল, সেটা অনারেরই জানার কথা, তাই না? গাড়িটার ওনার ছিল শর্মিলা। আনফরচুনেটলি সে এখন আর বেঁচে নেই। এবার ইন্সপেক্টর নলিনী কুণ্ডু একটা পেপার কাটিং বের করলো। সেটা দেখিয়ে বলল, এই যে মেয়েটির মুখে অ্যাসিড মারা হয়েছিল সে তো আপনার কন্যা, তাই না? আর ডক্টর সেনই তো আপনার মেয়ের সার্জারিটা করেছিলেন। আর কি আশ্চর্য দেখুন, ওই যে ছেলে দুটো আপনার মেয়েকে অ্যাসিড মেরেছিল তারাও লরিতে রান ওভার হয়ে গেছে, আর লরিটাও খুঁজে পাওয়া যায়নি। তাই তো আমি ভেবে পাচ্ছি না যে মিস্টার সেন একা এত বড় একটা প্ল্যান করলো কিভাবে। এবার শেখর দেখা করলো আদিত্যের সঙ্গে। আদিত্য খুব টেনশনে আছে। শেখর বলল, আমি জানতাম
আগের অ্যাক্সিডেন্টের কথাটা নিশ্চয়ই উঠে আসবে, তাই আগে থেকেই গাড়িটাকে হাঁটিয়ে দিয়েছিলাম। চিন্তা করিস না, অফিসার কুন্ডু এখনো সবকিছু অ্যাজাম্পশন করছে, কোনো সলিড এভিডেন্স নেই। শুধু নিশা যদি কিছু বলে না দেয়, আর নিশাই ওদের সফট টার্গেট। আদিত্য বলল, কি করা যায় বলতো? শেখর বলল, কথা যাতে না বেরোয় সেই ব্যবস্থাই করতে হবে। ইনিশিয়েট প্ল্যান বি, এলিমিনেট হার। নিশা শপিং করে বেরোলে নিশার এই লাইফ রিস্কের বিষয়টা জানালো অফিসার কুন্ডু। কেননা অফিসার কুন্ডু আগে থেকে এই বিষয়টা আঁচ করে ফেলেছিল। ভয় পেলেও নিশা খুব একটা বিশ্বাস না করে আদিত্যকে জানালো এবং দেখা করতে বলল। দেখা হলে নিশা বলল, তুমি আমাকেও শর্মিলার মতো মেরে ফেলতে চাইছো? আদিত্য বলল, কে বলল তোমায় এসব কথা? মিস্টার কুন্ডু, ও তোমার সাথে মাইন্ড গেম খেলছে আসল কথাগুলো বের করার জন্য। নিশা বলল, আমি যদি জানতে পারি যে তুমি আমাকেও বিট্রে করছো, তাহলে তার ফল ভালো হবে না। ওদিকে লালবাজারের অফিসার ইজকে ফোন করে কোনো বড় সড়ো নেতা, ইমিডিয়েট ওই নলিনীকে বলো যেন মিস্টার আদিত্য সেনকে বিরক্ত না করে, ওদের ফলো করা বন্ধ করো। বিমর্ষ মুখ নিয়ে ইন্সপেক্টর কুন্ডু গেল আদিত্যের কাছে, গিয়ে জানালো যে এই কেস থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আদিত্য চশমা ঝাড়তে ঝাড়তে বলল, কিছু আবর্জনা এভাবেই ফু দিয়ে উড়িয়ে দিতে হয়। ওদিকে নিশাও দেখল যে কেউ আর তাকে ফলো করছে না। সেই নিশ্চিন্ত হয়ে আদিত্যকে ফোন করলো। এরপর অফিসার নলিনী কুণ্ডু একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করলো আদিত্যের নামে। নিশাকে একটা প্রেমপত্র পাঠালো আর একটা জায়গায় দেখা করতে ডাকলো। নিশা রাস্তার ধারে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল আর আদিত্যর অপেক্ষা করছিল। দেখলো একটা হুডি পরা লোক তার পাশে এসে দাঁড়িয়েছে এবং তার হাতে একটা ধারালো ছুরি। সেটা দেখেই নিশা দৌড়তে শুরু করলো এবং আততায়ী তার পিছু নিল। একটা ফ্লাইওভার ব্রিজে উঠে আততায়ী তাকে ধরে ফেললো এবং নিশাকে সেখান থেকে ফেলে দেবার চেষ্টা করলো। ঠিক সেই মুহূর্তেই মুস্তাক এসে আততায়ীকে ধরে ফেললো। হাতাহাতি হলো দুজনের মধ্যে। ঠিক সেই সময় ফসকে পালালো আততায়ী। মুস্তাক বলল, দেখলেন নিশা, পুলিশ মিথ্যা কথা বলে না, আপনার লাইফ রিস্ক রয়েছে। আর সেটা প্রমাণ হলো। নলিনী স্যারকে এই কেস থেকে সরানো হয়নি, এটা আমাদেরই প্ল্যান ছিল, আপনার কাছ থেকে আমাদের প্রোটেকশন তুলে নেবার, আর আপনাকে এটা বিশ্বাস করানো যে আমরা আর আপনাকে ফলো করছি না। আর সেটা আপনি জানালেন আদিত্য সেনকে। এতদিন আমরা আপনাকে ফলো করাই ও আপনাকে মারার সাহস পাচ্ছিল না। আর যেই জেনেছে যে আমরা ফলো করা বন্ধ করে দিয়েছি, ঠিক তখনই অ্যাটাকটা করলো। এবার আমাদের কথায় বিশ্বাস হলো তো? নিশা তখনও ভয়ে থরথর করে কাঁপছে। কাঁদতে কাঁদতে নিজের ফ্ল্যাটে গেল নিশা। আবার ফোন করলো আদিত্যকে। বলল, আমাকে মারতে লোক পাঠিয়েছিলে, কিন্তু আমাকে মারা এতটা সহজ নয়, কেননা অফিসার কুন্ডুকে এই কেস থেকে এখনো সরানো হয়নি। আদিত্য ভাবল, কিন্তু নেশাকে মেরে ফেলার জন্য লোক তো কাল যাওয়ার কথা ছিল, তাহলে আজকে অ্যাটাকটা কে করলো? শেখরকে ফোন করলে শেখর জানালো যে এটা সম্পূর্ণ অফিসার নলিনী কুণ্ডুর কাজ। কাউকে বিশ্বাস করতে না পেরে নিশা তার ব্যাগ প্যাক করতে লাগলো, এখান থেকে পালাতে হবে। তখন সে দেখলো যে তার ভ্যানিটি ব্যাগে শর্মিলার স্কার্ফটা রয়ে গেছে। ঠিক সেই সময় কলিং বেল বেজে উঠল। মুস্তাক বাড়ি সার্চ করবার অর্ডার নিয়ে হাজির। সেই সুটকেস ঘেটে দেখলো সেই স্কার্ফটা আর সেই কাদা লাগানো জুতো জোড়া সেখানেই রয়েছে। অফিসার কুন্ডুও সেখানে এলো। এরপর নিশাকে কনভিন্স করাতে হবে, কিন্তু অনেক চেষ্টার পরও নিশা কিচ্ছু বলতে রাজি হলো না। তখন অফিসার নলিনী কুন্ডু বলল, যদি আমি প্রুভ করে দিই যে আপনাকে আদিত্য ভালোবাসে না, শর্মিলাকে সরানোর জন্যই ও ইউজ করেছে আপনাকে, তাহলে আপনি কনভিন্স করবেন তো? নিশা রাজি হলো। নিশা ফোন করে আদিত্যকে ডেকে পাঠালো। নিশা এমন অভিনয় করলো যে তার প্রচন্ড প্যানিক হচ্ছে। তখন আদিত্য বলল, তোমাকে ইমিডিয়েটলি ইনসুলিন দিতে হবে। ফ্রিজে রাখা ছিল নিশার ইনসুলিনটা। ইনসুলিনের ওভারডোজ নিয়ে নিশার শরীরে পুশ করলো আদিত্য।
কেননা আদিত্য আগে থেকেই নিশাকে মেরে ফেলার প্ল্যান নিয়েই এসেছিল। অচৈতন্য হয়ে গেল নিশা। আদিত্য ভাবল নিশা হয়তো মারা গেছে। তখন সে নিশার কাছে কনভিন্স করলো যে আমি তোমায় কোনোদিনই ভালোবাসিনি। শর্মিলাকে সরিয়ে দেওয়ার জন্য তোমাকে ইউজ করেছি মাত্র। তুমি একজন সার্ভাইভার। তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ইন্সপেক্টর নলিনী কুণ্ডু। বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আদিত্য বলল, কেন? নলিনী বলল, এই তো আপনি এইমাত্র ইনসুলিনের ওভারডোজ দিয়ে নিশা ম্যামকে মেরে ফেললেন, তাই জন্য। আর নিশা ম্যাডাম এখনো মরেনি, কারণ না ওইটা তোলে ইনসুলিনের পরিবর্তে স্লাইনের জল রেখে দিয়েছিলাম। নিশা ম্যাডাম, এবার আপনি উঠে বসুন, আপনি দুর্দান্ত অভিনয় করতে পারেন। তখন নিশা ঝেড়ে ঝুড়ে উঠে বসল এবং বলল যে এনারা আমাকে অনেক দিন ধরেই বলছিলেন, কিন্তু আমি তাদের বিশ্বাস করিনি। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি সেই আমাকে বিট্রে করলে। এরপর দেখো আমি তোমার কি অবস্থা করি। এই সমস্ত কথাবার্তাগুলো রেকর্ড করে নেওয়া হলো এবং আদিত্যকে গ্রেপ্তার করা হলো। তো বন্ধুরা, এইভাবেই এই সিরিজটিকে এখানেই শেষ করা হলো। এবার যদি আপনারা 2টি দেখতে চান ইন্সপেক্টর নলিনীকান্তর, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।